আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই একটা ভাগ। আর একটা ভাগ হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কিন্তু আজকে আমরা শিখব অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এই 5 প্রকার। তা আসো আমরা একটু দ্রুত শিখে নিই। দেখো, অ্যাফার্মেটিভ প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বোধক এবং নেগেটিভ মানে হচ্ছে না বোধক। মনে রাখতে হবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করার সময় যে বাক্যের গঠন পরিবর্তন হবে কিন্তু বাক্যের অর্থ পরিবর্তন হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাক্যের গঠন পরিবর্তন হবে কিন্তু বাক্যের অর্থ পরিবর্তন হবে না। এবার আসো আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য যে নিয়মগুলো আছে সেগুলো আমরা একে একে জেনে নিই। প্রথম নিয়ম হচ্ছে অনলি বা অ্যালন। অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি বা অ্যালন থাকে তাহলে এই অনলি বা অ্যালন দ্বারা কাকে বোঝাচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে, যদি ব্যক্তিকে বোঝায় তাহলে অনলি বা অ্যালনের পরিবর্তে আমরা নান বাট লিখব, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এই দুটি যে কোনো একটি লিখলেই হয়ে যাবে। উদাহরণ দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা। যেমন দেখো, বলা হলো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধু আল্লাহ আমাদেরকে, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। এক্ষেত্রে অনলি দ্বারা আল্লাহকে নির্দেশ করতেছে, ব্যক্তিবাচক শব্দ। এই জন্য আমরা অনলির পরিবর্তে নান বাট লিখব, বাকি অংশ যেভাবে আছে ওইভাবে লিখলেই হয়ে যাবে। দ্বিতীয়ত দেখো, অনলির পরিবর্তে অনলি যখন কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে আমরা অনলির পরিবর্তে নাথিং বাট লিখব। এই উদাহরণটি দেখো, হি হ্যাজ গিভেন মি অনলি এ বুক, তাহলে আমরা অনলির পরিবর্তে জাস্ট নাথিং বাট লিখে দিলেই হয়ে যাবে। তারপরে উদাহরণটি দেখো, হি ইজ অনলি 16 ইয়ার্স ওল্ড, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হি ইজ অনলির পরিবর্তে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান যে কোনো একটি লিখলেই হয়ে যাবে। তো আমরা এখানে নট মোর দ্যান লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে নেগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় নান বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দ্যান এগুলোর পরিবর্তে আমরা অনলি বা অ্যালন লিখব। এবার আসো দ্বিতীয় উদাহরণে। দেখো, যদি কোথাও এভরি থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরি থাকে তাহলে আমরা সেটাকে নেগেটিভ করার জন্য আমরা দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো প্লাস বাট লিখব। এক্ষেত্রে খেয়াল রাখবা এভরির পরে যে শব্দগুলো থাকবে সেটা বসবে, তারপর বাট কথাটা লিখতে হবে। উদাহরণে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখব, তারপরে মাদার কথাটি লিখে দিব এবং বাট, শেষ হয়ে গেল। ঠিক একইভাবে এই উদাহরণগুলোতে এভরি ওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখব আর ওয়ান কথাটা আমরা লিখে ফেলবো এখানে এবং তারপর বাট বসবে, পরে অংশটুকু বোঝা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই স্ট্রাকচার মুখস্থ না করে জাস্ট একটি উদাহরণ মনে রাখলে তোমরা এগুলো সহজেই বুঝতে পারবে। তো তার জন্য আমি তোমাদেরকে বলবো এই উদাহরণটা মনে রাখতে পারো যে এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই উদাহরণটির মাধ্যমে যে কোনো উদাহরণ, যে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে করা যাবে। এবার আসো তৃতীয় স্ট্রাকচারে, বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকলে আমরা নেগেটিভ করার সময় সেটাকে নট অনলি এবং বাট অলসোতে রিপ্লেস করব। বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো লিখব। দেখো উদাহরণের মাধ্যমে আমরা সেটা শিখতে পারি। বোথ হাবিব অ্যান্ড হাবিবা ক্যান সলভ দ্য প্রবলেম, এখানে প্রথম বোথের পরিবর্তে আমরা নট অনলি লিখব এবং হাবিবা দ্বিতীয় অ্যান্ডের পরিবর্তে আমরা বাট অলসো লিখব। বাকি অংশ ঠিক একইভাবে রয়ে যাবে। বাকি উদাহরণগুলো তোমরা নিজেরা ভিডিও পজ করে দেখতে পারো। এবার আসো, যদি কোথাও তোমরা মাস্ট দেখো অথবা হ্যাভ টু দেখো, এক্ষেত্রে আমরা মাস্ট বা হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বাট লিখব। মনে রাখবে ক্যান নট বাটের পরে অবশ্যই ভার্ব ওয়ান বসবে। আর তোমরা চাইলে ক্যান নট হেল্পও লিখতে পারো, কিন্তু ক্যান নট হেল্প লিখলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে।
খেয়াল রাখতে হবে সাধারণত একটি ভার্বের পরে আরেকটি ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেহেতু হেল্প এখানে ভার্ব, তাই আমরা হেল্প এর পরে আরেকটি ভার্ব আসলে ওটার সাথে আইএনজি যোগ করব। এবার আসো আমরা উদাহরণ দেখি। যেমন হি মাস্ট রেসপেক্ট হিজ প্যারেন্টস। তাহলে এখানে আমরা জাস্ট মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখবো, বাকি অংশ যেভাবে আছে সেভাবে লিখলেই হয়ে যাবে। অথবা চাইলে ক্যান নট বাটের পরিবর্তে আমরা ক্যান নট হেল্প লিখবো। এক্ষেত্রে মনে রাখতে হবে ক্যান নট হেল্প লিখলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। বাকি উদাহরণগুলো ঠিক একই রকম। দেখো দ্বিতীয় উদাহরণটি, দে হ্যাভ টু রিড দিস বুক। আমরা হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বাট লিখতে পারি, বাকি অংশ একই রকম। চাইলে ক্যান নট হেল্পও লিখতে পারি, কিন্তু হেল্প লিখলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হ্যাভ টু এবং মাস্ট এগুলো সাধারণত বাধ্যবাধকতা অর্থ দেয়। যেমন হি মাস্ট রেসপেক্ট হিজ প্যারেন্টস, সে তার পিতামাতাকে অবশ্যই সম্মান করতে হয়। এটাকে যদি আমরা নেগেটিভ করি, সে তার মা বাবাকে সম্মান না করে পারে না, ক্যান নট বাট। সে তার মা বাবাকে সম্মান না করে পারে না, তার মানে কি অবশ্যই সে তার মা বাবাকে সম্মান করে। একই রকম এই উদাহরণগুলো, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এবার হচ্ছে যদি কোথাও টু টু থাকে, টু এবং টু থাকে, তাহলে সেটাকে আমরা নেগেটিভ করার সময় প্রথম টু এর জায়গায় সো এবং দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট লিখব। তারপরে এই স্ট্রাকচারটা ফলো করবে, অর্থাৎ একটা সাবজেক্ট হবে, ওই সাবজেক্ট অনুযায়ী তারপর হচ্ছে ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব ওয়ান বসবে। উদাহরণগুলো দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা। হি ইজ টু উইক টু ওয়াক। এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে হি ইজ টু এর পরিবর্তে আমরা সো লিখব এবং দ্বিতীয় টু এর পরিবর্তে আমরা দ্যাট লিখব। লিখলাম। এবার হচ্ছে আমাদের একটা সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হচ্ছে এই সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট হবে হি। এবার হচ্ছে ক্যান নট হবে নাকি কুড নট হবে, এটা নির্ভর করবে এটি কোন টেন্সে আছে। দেখো ইজ এটা প্রেজেন্ট টেন্স, এর জন্য ক্যান নট। যদি পাস্ট টেন্স হতো তাহলে আমরা কুড নট। আর তোমরা জানো ক্যান নট কুড নট এগুলো মডাল অক্সিলারি ভার্ব, এগুলোর উপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হয়। এবার আসো আরেকটি উদাহরণ দেখা যাক। নুসরাত ওয়াজ টু ওয়ারিড টু ডু দ্য ওয়ার্ক। প্রথমে আমরা টু এর পরিবর্তে সো লিখব এবং দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট লিখব। এবার হচ্ছে নুসরাত যেহেতু ফিমেল, এজন্য আমরা তার প্রোনাউন হিসেবে শি লিখব। তারপর হচ্ছে আমরা জানি ক্যান নট বা কুড নট লিখতে হবে, এক্ষেত্রে এটা ওয়াজ পাস্ট টেন্স, এজন্য আমরা কুড নট লিখব। তারপরে ভার্বের বেস ফর্ম পরে যা আছে সেটা লিখে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা ষষ্ঠ স্ট্রাকচারটা দেখি। যদি কোথাও অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অর্থ অ্যাজ সুন অ্যাজ, এটার অর্থ হচ্ছে যখনই, যেই মাত্র। আমরা অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড দেন লিখতে পারি, অথবা স্কার্সলি হ্যাড হোয়েন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে নো সুনারের পরে দেন বসে আর স্কার্সলি হ্যাড এর পরে হোয়েন বসে। উদাহরণ দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। যখনই সে স্টেশনে পৌঁছলো তখনই ট্রেনটা ত্যাগ করলো বা স্টেশন ছেড়ে গেল। তাহলে আমরা নো সুনার অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড লিখতে পারবো। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড লিখলাম। তারপর হচ্ছে সাবজেক্ট হি। মনে রাখতে হবে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তো রিচড এটা পাস্ট পার্টিসিপল এমনিতে আছে, আমরা লিখে দিলাম দ্য স্টেশন। দেন এখানে একটা কমা আছে, এই কমার জায়গায় আমরা দেন লিখবো, পরে যা আছে তা। এক্ষেত্রে তোমরা চাইলে স্কার্সলি লিখতে পারো, স্কার্সলি হ্যাড আই এন্টার্ড দ্য ক্লাস। এক্ষেত্রে মনে রাখতে হবে নো সুনারের পরে দেন আর স্কার্সলি হ্যাডের পরে হোয়েন বসে। পরবর্তী উদাহরণগুলো ভিডিও পজ করে দেখে নিলে আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো বিষয় না বুঝে আসে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। এবার আসো যেটা দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরীক্ষায়, বিপরীত শব্দ বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। এক্ষেত্রে দেখো এখানে আমাদের দুইটি কাজ, একটি হচ্ছে বাক্যটি হাবোধক হলে নাবোধক করতে হবে, সেই সাথে আমাদের কিছু বিপরীত শব্দ বসাতে হবে। দেখো উদাহরণ দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। হি ইজ এ হ্যাপি ম্যান, সে একজন সুখী মানুষ। যদি আমরা এটাকে নেগেটিভ করতে চাই তাহলে কি করব,
আমরা জাস্ট হ্যাপি কথাটার নেগেটিভ ওয়ার্ড লিখে দিব বা বিপরীত শব্দ লিখে দিব, যেটা আমরা আনহ্যাপি বলতে পারি। তো আমরা জানি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে বাক্যের গঠন চেঞ্জ হয়, কিন্তু অর্থ চেঞ্জ করা যায় না। তো তার জন্য আমরা, যেহেতু এই বাক্যটি হ্যাঁ বোধক, আমরা না বোধক করে দিব, আবার বিপরীত শব্দ বসিয়ে দিব। যেমন হি ইজ হ্যাপি ম্যান, সে একজন সুখী মানুষ। হি ইজ নট অ্যান আনহ্যাপি ম্যান, সে একজন অসুখী মানুষ নয়। তার মানে কি, সে একজন সুখী মানুষ। দেখো এখানে এ বসছে যেহেতু হ্যাপি ছিল, আর এখানে এই জন্য আমরা অ্যান লিখছি। ইউর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন এ হয়, অন্যথায় অ্যান লিখতে হয়। আশা করি বুঝতে পেরেছ। দে আর নট সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজের প্রতি সিনসিয়ার নয়। তো আমরা দেখো সিনসিয়ারের বিপরীত শব্দ ইনসিনসিয়ার। আরেকটা হচ্ছে বাক্যটি ছিল নেগেটিভ, এই জন্য আমরা এখানে পজিটিভ লিখতে হয়েছে যাতে বাক্যের অর্থ পরিবর্তন না হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এই 7টি নিয়ম জানা থাকলে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয়, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয়, সেগুলো তোমরা আশা করি পারবে। এবার আসো, আমি তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে কিছু 10টা কি বলে 10টা উদাহরণ তোমাদেরকে দিয়েছি। তোমরা সেগুলো নিজেরা করে কমেন্টে জানাতে পারো। চ্যানেলের ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিব টেলিগ্রামের, সেখানে তোমরা অ্যাড হতে পারো। চাইলে এই পিডিএফটাও সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখতে পারো। এবার আসো, আমরা অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারগেটিভ করব। দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার জন্য আমাদেরকে দুটি জিনিস জানা থাকতে হবে। সেটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য, আর ইন্টারগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, শেষে ফুল স্টপ থাকবে, অন্য যা কিছু থাকতে পারে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। মনে রাখতে হবে শুরুতেই ভার্বের আগে সাবজেক্ট থাকবে। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকবে। এখন অক্সিলারি ভার্ব কি, সেগুলো তোমাদেরকে জানা থাকতে হবে। আসলে অক্সিলারি ভার্ব জানার জন্য আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আছে, তোমরা সেখানে দেখতে পারো। আশা করি তোমরা জানতে পারবে সেখান থেকে। দেখো এখানেও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার সময় আমাদেরকে বাক্যটি হ্যাঁ বোধক হলে না বোধক করতে হবে, আর না বোধক হলে হ্যাঁ বোধক করতে হবে। দেখো এই 3টা রুল আমাদেরকে একটু ভালো করে খেয়াল করলে আমরা অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয় সেটা আমরা সহজে শিখে যাব। দেখো আমরা স্ট্রাকচারে দেখেছি যে শুরুতে অক্সিলারি ভার্ব আনতে হবে। বলা হচ্ছে যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে তা শুরুতে আনতে হবে। হ্যাঁ, এটা ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদের টেন্স অনুযায়ী ডু অথবা ডাজ অথবা ডিড, এই 3টা থেকে যে কোনো একটা আনতে হবে। প্রেজেন্ট টেন্সের বেলায় ডু অথবা ডাজ, পাস্ট টেন্সের সময় ডিড আনতে হবে। এক্ষেত্রে মনে রাখবে ডু ডাজ এগুলোর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়, কখনো পাস্ট টেন্স অথবা ভার্বের সাথে এস বেস যুক্ত হবে না। ডু ডাজ এগুলোর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। এই নিয়মটা সব সময় তোমাদের মনে রাখতে হবে। এবার আসো 3 নাম্বার, যে বাক্যটি হ্যাঁ বোধক হলে না বোধক করতে হবে এবং না বোধক হলে হ্যাঁ বোধক করতে হবে। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে কিন্তু হবে না। তোমাদেরকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। দেখো তার মানে প্রথমেই আমাদের কাজ হচ্ছে বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড এগুলো আনতে হবে। আর হচ্ছে বাক্যটি হ্যাঁ বোধক হলে না বোধক করতে হবে, না বোধক হলে হ্যাঁ বোধক করতে হবে, এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এবার আসো আমরা কিছু উদাহরণের মাধ্যমে সেগুলো দেখে আসি। যেমন হি ইজ রিডিং আ বুক, এই বাক্যে এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা ইজটাকে শুরুতে নিলাম। এক্ষেত্রে দেখো বড় হাতের বাক্যে শুরুর অক্ষর বড় হাতের হয়ে থাকে। এখন বাক্যটি হ্যাঁ বোধক, হি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়তেছে। না বোধক কিছুই নাই, আমাদেরকে এটাকে নেগেটিভ করতে হবে। আমাদেরকে বলাই হয়েছিল যে বাক্যটি হ্যাঁ বোধক হলে না বোধক, না বোধক হলে হ্যাঁ বোধক করতে হবে। যেহেতু এটি হ্যাঁ বোধক বাক্য, তাহলে আমরা নেগেটিভ করব, অর্থাৎ নট যোগ করব, এবং শেষে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। দেখো কত সহজ। দ্বিতীয় উদাহরণটি দেখো, হি হ্যাজ নট এনি অ্যাম্বিশন, তার কোনো অ্যাম্বিশন নাই, উচ্চ আকাঙ্ক্ষা নাই। তাহলে হ্যাজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, আমরা এটাকে শুরুতে নিব।
তারপরে হ্যাজ, যেহেতু এটা নাবোধক বাক্য ছিল এই জন্য এখানে আর নট ব্যবহার করা যাবে না, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। শেষ হয়ে গেল। পরের বাক্যটি দেখো, এটাও ঠিক আগেরগুলোর মতো। আমরা ডি নাম্বার উদাহরণটা দেখব। হি ইটস রাইস, সে ভাত খায়। দেখো এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা শিখেছি যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে শুরুতে আনতে হয়, না থাকলে ডু ডাজ ডিড এই তিনটা থেকে যে কোনো একটা শুরুতে আনতে হয়। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, আমরা শুরুতে ডু ডাজ অথবা ডিড আনবো। যেহেতু বাক্যের শেষে এস অথবা ইএস থাকলে তোমরা মনে রাখবা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমরা ডাজ আনবো। তো যেহেতু এস আছে আমরা ডাজ আনবো। বাক্যটা হ্যাঁ বোধক না বোধক করতে হবে ইন্টারগেটিভের সময়, নট যোগ করব। হি, একটু আগে শিখেছি ডু ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম, এখানে আবার এস যোগ করা যাবে না, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমাদের বাক্যটি হয়ে গেল। ই নাম্বার উদাহরণটা একটু দেখো, আই হেল্প দ্য পুর। তাহলে এখানে হেল্পড, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আমরা তাহলে ডু ডাজ ডিড আনবো। যেহেতু হেল্প কথাটা পাস্ট টেন্স, তাহলে আমরা এটাকে শুরুতে ডিড আনবো, ডিড আনলাম। হাবোধক বাক্য এই জন্য নট যোগ করতে হবে, না বোধক করতে হবে আই, আর ডু ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি সবগুলো উদাহরণই একই রকম, তোমরা সেগুলো বুঝতে পারবে। আর যদি না বোঝো তাহলে কমেন্টে সেগুলো জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আসো আর একটি রুল, এই দুইটি রুল জানা থাকলে আমরা যে কোনো অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে পারবো। সেটি হচ্ছে, যদি কখনো এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তাহলে আমরা হু করব, হু যোগ করব তাহলে, এবং ডু নট, ডিড নট অথবা ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। নোবডি, নো ওয়ান, নো নান অথবা নো ওয়ান থাকলে আমরা হু লিখবো, সরাসরি ভার্ব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। এখানেও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, মনে রাখতে হবে। নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং। উদাহরণগুলো দেখো তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়, তাহলে আমরা এভরিবডির পরিবর্তে জাস্ট হু লিখব। এবার হচ্ছে দেখো, এখানে যেহেতু হ্যাঁ বোধক অর্থাৎ পজিটিভ বাক্য, তাই আমরা এটাকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে তোমরা জানো নট যোগ করতে হয়, কিন্তু দেখো নট কথাটা কখনো একাকী বসে না, এটার জন্য অবশ্যই একটা অক্সিলারি ভার্ব দরকার হয়। তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, আমরা ডাজ আনবো, যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে। প্রেজেন্ট টেন্সের সময় ডু বা ডাজ, পাস্ট টেন্সের সময় ডিড আনতে হয়। তো ডাজ নট, ওয়ান্টস টু বি হ্যাপি, ওয়ান্ট টু বি হ্যাপি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় উদাহরণটি দেখো, এভরিওয়ান অ্যাকসেপ্ট মাই সালাম, তাহলে এভরিওয়ানের পরিবর্তে আমরা হু লিখবো, যেহেতু এস যুক্ত আছে এর জন্য ডাজ নট, হাবোধক বাক্য ডাজ নট হবে, অ্যাকসেপ্ট মাই সালাম শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই উদাহরণটি দেখো, অল হেল্পড মি, তাহলে হু লিখবো, হেল্প যেহেতু পাস্ট টেন্স ডিড লিখবো, যেহেতু হাবোধক এর জন্য নট যোগ করবো, বাক্যটির শেষে পুলিশ কি বলে এক্সক্লেমেশন চিহ্ন দিব, তাহলে আমাদের হয়ে যাবে। এবার দেখো, নোবডি থাকলে শুধু হু লিখলেই হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। কত সহজ। এছাড়াও তোমরা চাইলে এই বাক্যটিকে এভাবে লিখতে পারো, নোবডির জায়গায় ডাজ, নোবডির জায়গায় এনিবডি, পরে প্রশ্নবোধক চিহ্ন, তাহলেই হয়ে যাচ্ছে। উদাহরণগুলো সবগুলো একই রকম, আশা করি তোমরা বুঝতে পারবে। এই উদাহরণটি একটু দেখো, হি নেভার হেল্পড মি, সে কখনোই আমাকে সাহায্য করেনি। তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আমরা শুরুতেই অক্সিলারি ভার্ব নিতে হয় আমরা জানি, তাহলে আমরা যেহেতু পাস্ট টেন্স এই জন্য ডিড লিখব, হি, নেভার থাকলে এভার, পরবর্তীতে হেল্প মি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, হয়ে গেল। আই হ্যাভ নাথিং টু ডু, তাহলে আমরা এখানে দুইভাবে করতে পারি, হ্যাভটাকে শুরুতে নিয়ে যেতে পারি এবং আই, নাথিং এর জায়গায় এনিথিং, শেষে প্রশ্নবোধক চিহ্ন, অথবা হ্যাভটাকে মূল ভার্ব ধরে আমরা ডু আনবো, যেহেতু আইয়ের সাথে ডু হয়, আইয়ের সাথে ডাজ হয় না। হ্যাভ, নাথিং থাকলে এনিথিং, পরবর্তী যা আছে সেগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্ষেত্রে দেখো বন্ধুরা, সাধারণত এই দুইটি নিয়ম মনে রাখলে তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে পারবা। এক নাম্বার হচ্ছে কি, অক্সিলারি ভার্ব শুরুতে কি বলে এই রুলটা শুরুতে অক্সিলারি ভার্ব আনতে হবে, হাবোধক হলে নাবোধক করতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। আরেকটি নিয়ম হচ্ছে এই চারটা, তোমরা যদি মনে রাখতে পারো আশা করি অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারগেটিভ করতে হয় তোমরা সেটা অবশ্যই পারবে। এখানেও আমি কিছু তোমাদের জন্য উদাহরণ দিলাম, তোমরা সেগুলো নিজ থেকে করে আমাকে জানাতে পারো। এবার আসো অ্যাসার্টিভ থেকে কিভাবে আমরা ইম্পারেটিভ করব।
দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বোঝায় মূলত আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই ধরনের জিনিসগুলি বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা। অর্থাৎ তুমি যখন কখনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এইরকম কোনো কিছু কাউকে বলতে চাইবে তখন তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে এগুলো করতে হবে। এক্ষেত্রে দেখো আমরা একটু আগে শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, আর ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরুতেই ভার্ব দিয়ে শুরু হয়, কখনো কখনো প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, ডোন্ট থাকবে, তারপরে অবশ্যই ভার্ব হবে, অথবা লেটের পরে এখানে একটা অবজেক্টিভ প্রোনাউন অথবা এরকম কিছু হবে, তারপর হচ্ছে ভার্ব থাকবে। উদাহরণগুলো দেখো, ডু দ্য ওয়ার্ক প্রপারলি, দেখো বাক্যটি ডু দিয়ে শুরু হয়েছে অর্থাৎ শুরুতে ভার্ব, তাহলে আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্পিক হচ্ছে ভার্ব, তার আগে অলওয়েজ আছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট বিট হিম, তাকে মেরো না, দেখো এখানেও এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট এর পরপরই ভার্ব আছে। লেট আস প্লে, লেট দিয়ে শুরু হয়েছে তারপর প্লে আছে। দেখো এই ধরনের বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এভাবে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। এবার আসো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করব। দেখো যদি হ্যাঁ বোধক অ্যাসার্টিভ সেন্টেন্স এর মধ্যে যদি ইউ কথাটা থাকে সাবজেক্ট হিসাবে, তখন আমরা এটা ইউ কথাটা উঠিয়ে দিয়ে প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব লিখব। অথবা যদি না বোধক অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ থাকে তাহলে আমরা ইউ উঠিয়ে দিয়ে ডোন্ট অথবা ডু নট প্লাস ভার্ব লিখব। আর যদি নেভার থাকে তাহলে আমরা নেভারের পরপর ইউটা উঠিয়ে দিয়ে নেভার প্লাস ভার্বগুলো লিখে দিব। এই নিয়মগুলোর পাশাপাশি যদি আই থাকে তাহলে আমরা লেট মি লিখবো, হি থাকলে লেট হিম, সি থাকলে লেট হার, উই থাকলে লেট আস, রহিম থাকলে লেট রহিম। এই নিয়মগুলো যদি তোমরা পারো তাহলে অবশ্যই তোমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবে। উদাহরণ দেখো, ইউ ওপেন দ্য ডোর, দেখো এখানে ইউ দিয়ে শুরু হয়েছে এবং হ্যাঁ বোধক বাক্য, এই জন্য আমরা ইউটা উঠিয়ে দিয়ে জাস্ট প্লিজ লিখে পর ওপেন দ্য ডোর লিখে দিব। অথবা এই বাক্যটি চাইলে এভাবে বলা যায়, ওপেন দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, সরি ওপেন দ্য উইন্ডো হবে, ওপেন দ্য উইন্ডো প্লিজ, ওপেন দ্য উইন্ডো প্লিজ। প্লিজটা শুরুতেও লেখা যাবে শেষেও লেখা যাবে, শুরুতে হলে প্লিজের পরে কমা হবে আর শেষে হলে প্লিজের আগে কমা হবে। আশা করি বুঝতে পেরেছ। এই উদাহরণগুলো ঠিক একই রকম। এবার আসো যদি নেগেটিভ হয় না বোধক, যখন এখানে নট আছে, ইউ শুড নট লাফ অ্যাট ফুড, তাহলে আমরা ইউ শুড নটটা উঠিয়ে দিয়ে জাস্ট নট থেকে লেখা শুরু করব। তো তোমরা জানো নটটা কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, তো এই জন্য ডোন্ট কথাটা শুরুতে আনতে হবে, ডোন্ট। আশা করি তোমরা সবগুলোই বুঝতে পারবে, এই উদাহরণগুলো একই নিয়মের। এবার দেখো যদি নেভার দিয়ে শুরু হয়, ইউ অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ থাকে এবং নেভার দিয়ে শুরু হয়, তখন আমরা নেভারের পরিবর্তে ইউটা উঠিয়ে দিয়ে জাস্ট নেভার থেকে বাকি অংশ লিখে দিলে হয়ে যাবে। বাকি উদাহরণগুলো একই রকম। এবার দেখো যদি আই অর্থাৎ ইউ ছাড়া অন্য প্রোনাউন হয়, তা আই থাকলে লেট মি, উই থাকলে লেট আস, তারপরে হি থাকলে লেট হিম, সি থাকলে লেট হার, এরকম করে আমাদের বাক্যগুলো লিখতে হবে। এবার দেখো এখানে কিছু তোমাদের জন্য উদাহরণ দেওয়া আছে, নিজেরা সেগুলো প্র্যাকটিস করতে পারো। এবার আসো অ্যাসার্টিভ থেকে কিভাবে অপারেটিভ করতে হয়। দেখো অপারেটিভ সেন্টেন্স দিয়ে সাধারণত শুভকামনা, প্রত্যাশা বা প্রার্থনা ইত্যাদি বোঝায়। দেখো অপারেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের আগে যদি আমরা মে যোগ করি তাহলে সেটা অপারেটিভ সেন্টেন্স হয়ে যায়, অর্থাৎ শুভকামনা, প্রার্থনা বা প্রত্যাশা ইত্যাদি প্রকাশ করে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে ইউ উইল প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু শুরুতে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে। দেখো এটাকে যদি আমরা শুধু জাস্ট মে কথাটা যোগ করে দিই তাহলে সেটা অপারেটিভ, মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে কি হও, তোমার জীবনে মে ইউ প্রসপার ইন লাইফ, তোমার জীবনে উন্নতি আসুক, এরকম প্রার্থনা করা বা শুভকামনা। আশা করি এটা পারবা। এবার আসো সর্বশেষ আমাদের যেই ট্রান্সফরমেশন সেন্টেন্সের যেই নিয়মটা, সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। শুরুতেই বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা সাধারণত বিস্ময়, আশ্চর্য, দুঃখ, হতাশা এইগুলো প্রকাশ করা হয়। এক্ষেত্রে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার তোমরা আগেই জেনেছো, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এলাস, হুররে, ফি অথবা ওয়াও অথবা ওহ, এই শব্দগুলো থাকবে এবং একটা নোট অফ এক্সক্লেমেশন আশ্চর্যবোধক চিহ্ন থাকবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারি।
দেখো একটা উদাহরণ দিচ্ছি, হুররা উই ওন দ্য ম্যাচ। ওহ কি আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। হুররা শব্দের পরে একটা নোট অফ এক্সক্লামেশন, তারপর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্ষেত্রে দেখো আরেকটি উদাহরণ আছে, আরেকটি স্ট্রাকচার আছে, সেটি হচ্ছে হাউ অথবা হোয়াট। হোয়াটের পরে অবশ্য এ বা অ্যান হয়, প্লাস একটা অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব হবে। অ্যাজেটিভ বা অ্যাডভার্ব প্লাস নাউন এবং সাবজেক্ট প্লাস ভার্ব, এটা সবার শেষে হবে এবং শেষে নোট অফ এক্সক্লেমেশন হবে। আশা করি বুঝতে পেরেছ। এই উদাহরণগুলো একটু দেখো। হাউ বিউটিফুল গার্ল, হ্যাঁ হাউ কথাটা যোগ করলাম এবং শি ইজ এটা সবার শেষে থাকবে। অনেক সময় সাবজেক্ট ভার্ব উল্লেখ থাকতে পারো, নাও থাকতে পারে। এবার দেখো তোমরা এই উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব। দেখো ভেরি বা গ্রেট থাকলে আমরা হাউ অথবা হোয়াট, হোয়াটের পর অবশ্যই এ ব্যান হবে, তারপর একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস নাউন এবং সবার শেষে সাবজেক্ট প্লাস ভার্ব হবে। দেখো ভেরি বা গ্রেট এর আগে যদি এ বা অ্যান থাকে তাহলে হোয়াট হয়, অন্যথায় হাউ লিখতে হয়। উদাহরণগুলো দেখো, একেবারে সহজে তোমরা বুঝতে পারবে। দ্য বিল্ডিং ইজ ভেরি নাইস। এখানে দেখো দ্য বিল্ডিং এটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, এটা আমরা সবার শেষে লিখব। ভেরির পরিবর্তে হাউ লিখব আর নাইস কথাটাকে নিয়ে আসব, শেষ হয়ে গেল। ইট ইজ এ ভেরি বিউটিফুল পিকচার। ইট ইজ এটা সাবজেক্ট, আমরা এটা সবার শেষে লিখব। এখানে এখানে একটা ভেরির আগে এ আছে, তাই আমরা হোয়াটে লিখব, ভেরিটা উঠে যাবে, হোয়াট এ বিউটিফুল পিকচার, তারপর হচ্ছে ইট ইজটা সবার শেষে হয়ে যাবে। ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম। দেখো আমরা কি করব, ক্রিকেট ইজ এটা সাবজেক্ট, সবার শেষে লিখব। দেখো এখানে অ্যান আছে, এই জন্য আমরা হোয়াট অ্যান লিখব। এক্সাইটিং গেম, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, শেষে অবশ্যই নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে, না হলে কিন্তু নাম্বার পাবা না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো একেবারেই সহজ। আসলে কঠিন মনে করলে সেটা কঠিন হয়ে যায়, কিন্তু একেবারে সহজ। দেখো এখানে আরো কিছু নিয়ম আছে। যদি কখনো হুররা থাকে, ইট ইজ ম্যাটার অফ জয়, ইট ইজ ম্যাটার অফ সরো, ইট ইজ ম্যাটার অফ শেম, ইট ইজ ম্যাটার অফ ওয়ান্ডার অর সারপ্রাইজ যদি থাকে, তাহলে আমরা এই জিনিসগুলোতে রূপান্তর করব। ইট ইজ ম্যাটার অফ জয় এটার পরিবর্তে হুররা, ইট ইজ ম্যাটার অফ সরো এটার পরিবর্তে আমরা অ্যালাস। আই উইশ থাকলে সাধারণত ইফ হয় অথবা উড দ্যাট হয়। এগুলো তোমরা পারবা আশা করি। এখন তোমাদের জন্য লাস্টে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে, এগুলো তোমরা নিজেরা বাসায় চর্চা করবে, আশা করি তোমরা পারবে। যদি তোমাদের এই চ্যানেল থেকে বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে পারো। আল্লাহ হাফেজ।